আমি নদী। আমি দেখতে ভীষণ সুন্দরী। আমার পাতলা শরীর, লাল ঠোঁট, বড় বড় চোখ, গায়ের রং ফর্সা। প্রত্যেকদিন রাত হতেই আমি যখন শুয়ে পড়তাম, তারপরে আমার শরীর নিয়ে কেউ খেলা করত। ফুলশয্যার রাতে আমিও বর অনেক বেশি ক্লান্ত থাকার কারণে শুয়ে পড়েছিলাম। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ আমার শরীরের নিচের অংশে অনেক ব্যথা ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আমি যখন বরকে জিজ্ঞেস করলাম যে কাল রাতে কি আমাদের মাঝে কিছু হয়েছিল, বর তখন মাথা নাড়িয়ে বলল, কই না তো, কাল রাতে আমরা দুজনেই তো শুয়ে পড়েছিলাম। কাল রাতে তো আমাদের মাঝে কিছুই হয়নি। বরের কথা শুনে আমি তখন আরও বেশি অস্থির হয়ে পড়ি। ওই সময় বরকে আর কিছু বলিনি যে আমার সঙ্গে কিছু একটা হয়েছে। এমনকি আমার কাপড়ে রক্তের দাগও ছিল, এবং আমি নিশ্চিত ছিলাম যে কেউ আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। তাহলে আমার কিছু মনে ছিল না কেন? রাতের বেলা কে আমার সঙ্গে এইসব কিছু করেছিল? এমনকি আমি যখন বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াই, তখন দেখি আমার বুকে কামড়ের দাগ ছিল। আমি তো অনেক বেশি আশ্চর্য ছিলাম শরীরে সেই কামড়ের চিহ্নগুলো দেখে। শুধু তাই নয়, প্রত্যেক দিন রাত হতে কেউ যেন আমার সঙ্গে সব কিছুই করতো, কিন্তু আমি কিছুই বুঝতে পারতাম না। তাহলে কি কেউ আমাকে ঘুমের ওষুধ দিত? আমার জীবনের সত্যি ঘটনাটি শুনে আপনারা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন। তাই অনুরোধ রইল গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, কিন্তু আমার বাবার অর্থ বেশি সামর্থ্য ছিল না পণ দেওয়ার। তাই দেখতে সুন্দরী হলেও পণ না দেওয়ার কারণে আমার ভালো ভালো সম্পর্ক ঘুরে চলে যেত। তারপর একটা সম্পর্ক আসে যারা বলেছিল কোনো রকম পণ নেবে না, শুধু একটা ভালো সর্বগুণ সম্পন্ন সংস্কারী পাত্রী নেবে। তারপর তারা আমাকে দেখতে আসে, আমাকে দেখতে এসেই তারা আমাকে পছন্দ করে ফেলে। পাত্র ও পাত্রের বাবা আমাকে দেখতে আসে, কিন্তু ছেলেটি আমাকে দেখতে এসেছিল চোখে কালো চশমা পরে। আমার মা তখন ছেলের বাবাকে জিজ্ঞেস করলো যে ছেলেটা চোখে চশমা কেন দিয়ে আছে। ছেলের বাবা তখন আমার মাকে উত্তর দিল তার ছেলের চোখে নাকি ইনফেকশন হয়েছে, যার জন্য সে চোখে কালো চশমা দিয়ে আছে, যাতে আর কারো চোখে এটার প্রভাব না পড়ে। তার চোখে একটু অসুবিধা আছে বলে এখন তাকে আমার সাহায্য নিয়ে চলতে হয়। কারণ ইনফেকশন হওয়ার কারণে সে চোখে একটু আবছা আবছা দেখছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ছেলেটার নাম নয়ন। মা তখন নয়নকে জিজ্ঞেস করলো, বাবা তুমি আমার মেয়েকে পছন্দ করেছো তো? তারপর নয়নের কিছু বলার আগেই নয়নের বাবা আমার মাকে বললেন, আপনার মেয়েকে আমরা পছন্দ করেছি। তারপর নয়ন মাথা নিচু করে বলল, হ্যাঁ আমি পছন্দ করেছি, আমি এই বিয়েতে রাজি আছি। তারপর ছেলের বাবা আমার বাবা মাকে বললেন, আমরা কোনো রকমের যৌতুক নেব না, শুধু আপনার মেয়েকে একজোড়া কাপড়ে বিদায় করে নিয়ে যাব। এবং আপনাদের কাছে নিবেদন আছে, সেটা হচ্ছে এই বিয়েটা যাতে 1 সপ্তাহের মধ্যেই হয়। আমার বাবা তখন নয়নের বাবাকে বলল, এত তাড়াতাড়ি আমি কিভাবে বিয়ে দেব? এত তাড়াতাড়ি সব কিছুর আয়োজন হবে কি করে? নয়নের বাবা তখন আমার বাবাকে বলল, আপনি ওইসব নিয়ে একদম চিন্তা করবেন না, বিয়ে হবে আমার বাড়িতেই। তাই আপনি মেয়েকে নিয়ে আমার বাড়িতেই চলে আসবেন। সব কিছুর আয়োজনের ব্যবস্থা আমার উপরে ছেড়ে দিন। আমি বেশি ঢাকঢোল পিটিয়ে বিয়েটা দিতে চাই না। আমাদের দুই পরিবারের লোক থাকলেই যথেষ্ট। আমার বাবা মা নয়নের বাবার সম্পত্তি ও বাড়িঘর দেখে এই বিয়েতে রাজি ছিল। তারপর 1 সপ্তাহের মধ্যেই আমার বিয়ে নয়নের সঙ্গে হয়ে যায়। তারপর বিয়ের পরে নয়নের ব্যাপারে যে সত্যিটা আমার সামনে এসেছিল, সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিই সরে যায়। সেদিন আমাদের ফুলশয্যা রাত ছিল। আমি তো খুবই খুশি ছিলাম আমার ফুলশয্যা রাত নিয়ে। শুধু তাই নয়, আমার বরের বাড়ি এত বড় ও এতটাই সুন্দর ছিল যে আমি ভীষণ খুশি ছিলাম এত বড় বাড়ি দেখে। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম অত বড় বাড়ির বউ হতে পেরে। কিন্তু বিয়ের কিছুদিন পরে আমার সব খুশি ও আনন্দ ভেঙে চুরমার হয়ে যায়। ফুলশয্যা রাতে আমি খুব খুশি ছিলাম, মুখে ঘোমটা দিয়ে বরের অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যেই বর ঘরের ভিতরে এসে আমার কাছে এসে বসে। তারপর বরের কিছু বলার আগেই আমি বরকে জিজ্ঞাসা করলাম যে আমাকে দেখতে কেমন লাগছে। বর তখন আমার হাত ধরে আমার সৌন্দর্যের অনেক তারিফ করলো। তারপর আমাদের দুজনের মাঝে কিছু হওয়ার আগেই আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম। তারপর সকালে উঠে যখন বিছানা থেকে নিচে নামি, তখন আমার তলপেটে অনেক ব্যথা ছিল। মনে হচ্ছিল কেউ যেন সারা রাত ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়েছে। শুধু তাই নয়, আমার শরীরের অনেক জায়গায় কামড়ের দাগও ছিল। আমি তখন ঘাবড়ে গিয়ে বরকে জিজ্ঞেস করি, রাতের বেলা কি আমাদের মাঝে কিছু হয়েছিল? বর তখন বলল, কাল রাতে আমাদের মাঝে তো কিছুই হয়নি। কাল রাতে তো আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম। বরের কথা শুনে আমি তাড়াতাড়ি করে বাথরুমে যাই।
বাথরুমে গিয়ে শরীরের কিছু জায়গায় কামড়ের দাগ দেখে আমি তো আঁতকে উঠেছিলাম। ইতিমধ্যেই বাইরে থেকে আমার শ্বশুর মশাইয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই। বাইরে গিয়ে দেখি আমার বর চোখ নিয়ে ছটফট করছে এবং বরের অবস্থা দেখে আমার শ্বশুর মশাই হাউ মাউ করে কাঁদছেন। আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে। বর তখন নিজের চোখে হাত দিয়ে বলল, আমি কিছুই দেখতে পাচ্ছি না নদী। তখন শ্বশুর মশাই হাউ মাউ করে কেঁদে বললেন, বৌমা আসলে আমি গাছে স্প্রে দিচ্ছিলাম এবং জানি না নয়ন কিভাবে ওই স্প্রের সামনে চলে আসে এবং সেই বিষাক্ত স্প্রে ওর চোখের মধ্যে পড়ে যায়। এমনিতেই তো তার চোখে ইনফেকশন হয়েছিল এবং স্প্রেটা চোখের মধ্যে পড়ে গেছে, যার জন্য সে হয়তো চোখে দেখতে পাচ্ছে না। আমি যখন নয়নের অবস্থা দেখে অস্থির হয়ে পড়ি, তখন শ্বশুরমশাই আমার পিঠে হাত বুলিয়ে বললেন, বৌমা তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি নয়নকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তারপর শ্বশুর মশাই বরকে নিজের সঙ্গে নিয়ে হাসপাতালে যায়। আমি তো আগে থেকে চিন্তিত ছিলাম রাতের ব্যাপার নিয়ে। তারপর বরের শারীরিক অবস্থা দেখে আমি আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি বরের অপেক্ষায় বসেছিলাম। তারপর শ্বশুর মশাইকে বরের সঙ্গে নিয়ে যখন বাড়ি ফিরে আসে, তখন বরের চোখে পট্টি বাঁধা ছিল। আমার কিছু জিজ্ঞেস করার আগেই শ্বশুর মশাই বললেন, 1 সপ্তাহ চোখের পট্টিটা থাকবে এবং এই 1 সপ্তাহ পরে জানা যাবে যে নয়নের দৃষ্টি আছে না হারিয়ে গেছে। এদিকে প্রতিদিন রাতে খাবার খাওয়ার পরে আর জেগে থাকতে পারতাম না আমরা দুজনেই। রাতের খাবার খেয়ে গভীর নিদ্রায় চলে যেতাম এবং সকালে ঘুম থেকে উঠে মনে হতো কেউ যেন সারা রাত ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে কি হচ্ছিল এবং এই কথাগুলো আমি কাউকে বলতেও পারছিলাম না। ওদিকে আমার বর তো নিজের চোখ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, তাই আমি তাকে আমার ব্যাপার নিয়ে আর কিছুই বলিনি, না হলে তার আরও বেশি দুশ্চিন্তা হবে এই ভেবেই। তারপর 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে ডাক্তারি যখন আমাদের বাড়িতে আসে বরের চোখের পট্টি খুলে দেওয়ার জন্য, তখন আমি অনেক বিচলিত হয়ে উঠেছিলাম এটা জানার জন্য যে বরের চোখ আগের মতো ঠিক হয়ে যাবে। তারপর ডাক্তারি যখন বরের চোখের পট্টি খুলে দেয়, তখন বর চোখ খোলা মাত্রই হাউ মাউ করে কেঁদে উঠে বলল, নদী আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। বাবা আমার চোখে অন্ধকার লাগছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এবার আমি কি করব? ডাক্তার বলে দেয় আমার বরের চোখের দৃষ্টি নাকি চলে গেছে, সে আর চোখে দেখতে পারবে না। এই কথা শুনে আমি শ্বশুর মশাইয়ের বুকে মাথা রেখে কাঁদতে শুরু করি। শ্বশুর মশাই আমার পিঠে হাত বুলিয়ে বললেন, কেঁদো না, আমি আছি তো তোমার পাশে, আমার ছেলের ভালো জায়গায় ট্রিটমেন্ট করাবো, যত টাকা খরচ হবে আমি করব, কিন্তু আমার ছেলেকে সুস্থ করে তুলব। তুমি এখন নয়নকে ঘরের ভিতরে নিয়ে যাও। শ্বশুর মশাইয়ের কথা শুনে আমি বরকে ঘরের ভিতরে নিয়ে এসে তার সামনে হাত জোড় করে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমার এই বাড়িতে আসা মাত্রই তোমার চোখে দৃষ্টি চলে গেছে। আমি অপয়া, যার জন্য তোমার সঙ্গে এরকম হয়েছে। বর তখন আমার হাত ধরে বলল, নদী তুমি নিজেকে দোষারোপ কেন করছো? এটা আমার সঙ্গে হওয়ারই ছিল, এটা আমার ভাগ্যেই লেখা ছিল, এতে তোমার কোনো দোষ নেই। সেদিন সারাটা দুপুর সারাটা দিন আমি এতটাই ভাবতে থাকি যে সব কিছু তো ঠিকই ছিল, তাহলে আমার সঙ্গে কেন এরকম হলো? ভগবান কেন আমার সঙ্গে এরকম করলেন? তারপর রাত্রিবেলা আমরা 3 জনে একসঙ্গে খাবার খেয়েছিলাম। শ্বশুরমশাই বলেছিলেন বর যখন ছোট ছিল তখনই নাকি শাশুড়ি মা এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর খাবার খাওয়া মাত্রই আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম এবং বিয়ের পর থেকে একটা জিনিস লক্ষ্য করছিলাম, রাত্রিবেলা ঘুমিয়ে যাওয়ার পরে আমাদের আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না এবং সকালবেলা উঠে আমার শরীরের নিচের অংশ তলপেটে ব্যথা করতো। আমি বুঝতে পারতাম যে কেউ আমার সঙ্গে সব কিছু করেছে। সেদিন আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আজ রাতের খাবারটা খাবো না, তারপর দেখবো যে আমার সঙ্গে কি হয়। তারপর সেদিন রাত্রিবেলা আমরা 3 জনে যখন খাবার খেতে বসেছিলাম, তখন কোনো রকমের বাহানা করে খাবারটা হাতে নিয়ে আমার ঘরের ভিতরে এসে ওই খাবারটা প্লাস্টিকের ভিতরে ভরে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছিলাম। তারপর রাতের বেলা প্রত্যেক দিনের মতোই আমি ও বর শুয়ে পড়েছিলাম। কিন্তু সেদিন আমি ভেবে নিয়েছিলাম যে আমি রাতের বেলা জেগে দেখবো যে আমার সঙ্গে কে বা কারা নোংরামি করে, তাই আমি শুয়ে থাকার নাটক করেছিলাম। ওদিকে বর গভীর নিদ্রায় ছিল, তার কোনো হুঁশ জ্ঞান ছিল না। তারপর সেদিন অর্ধেক রাতে সব কিছু সত্যিটা জেনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার আগে আমার বাড়িতে একজন কাজের মাসি এসেছিল এবং সেই কাজের মাসি নাকি আগে আমার শ্বশুরবাড়িতেই কাজ করত। সেদিন যখন আমার শ্বশুরমশাই বরকে হাসপাতালে নিয়ে গেছিল, তখন ওই কাজের মাসি আমার শ্বশুরবাড়িতে এসেছিল। কিন্তু আমি যেহেতু তার পরিচয় জানতাম না, তাই আমি তার কোনো কথা না শুনেই তাকে চলে যেতে বলেছিলাম। ওই কাজের মাসি আমাকে অনেক অনুরোধ করেছিল তার কথা শোনার, কিন্তু আমি তার কোনো কথা না শুনে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম।
সেদিন যদি আমি ওই কাজের মাসির কথা শুনে নিতাম তাহলে এইভাবে প্রত্যেক দিন রাতে আমার সঙ্গে ধর্ষণ হতো না। সেদিন রাতে আমি শুয়ে থাকার নাটক করেছিলাম। তারপর অর্ধেক রাতে কেউ আমার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই ভয়ে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি তখনও চোখ বন্ধ করেছিলাম। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই মানুষটি আমার সঙ্গে এতটা খারাপ করবে। তারপর সে ধীরে ধীরে কাছে এসে আমার পুরো শরীরে খুব বাজেভাবে হাত বোলাতে শুরু করে। আমি তখনও চুপচাপ ছিলাম। তারপর সে আমাকে কোলে তুলে আমার ঘর থেকে অন্য ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানায় শুইয়ে দেয়। তখনও আমি চোখ বন্ধ করে শুয়ে থাকার নাটক করে যাচ্ছিলাম। কিন্তু যখন আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করে, তখন আমি চোখ খুলে সেই ব্যক্তিটির হাতটা ধরতেই আমি তার চেহারা দেখে চমকে উঠি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ সেই ব্যক্তিটি আর কেউ নয়, আমার শ্বশুর মশাই ছিলেন। শ্বশুরবাড়িতে এসে আমি শ্বশুর মশাইকে নিজের বাবার দরজা দিয়েছিলাম, কিন্তু উনি যে এতটা নীচ ব্যবহার আমার সঙ্গে করবেন সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি তো ওনাকে নিজের বাবার মতোই মনে করেছিলাম। ওনাকে দেখা মাত্রই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি তখন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তার গালে একটা থাপ্পড় মেরে বললাম, ছি, আপনাকে আমি নিজের পিতা সমান মনে করতাম, আর আপনি আমাকে রোজ রাতে ধর্ষণ করছেন, ছি। আসলে সেই ব্যক্তি আর কেউ নয়, আমার শ্বশুর মশাই ছিলেন। তারপর উনি আমার হাতটাকে চেপে ধরে বললেন, তোমার সঙ্গে আমি নিজের চাহিদা পূরণ করব বলেই তো তোমার বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়েছি। তাই তুমি যদি আমাকে বাধা দাও তাহলে আমি তোমার সঙ্গে জোর জবরদস্তি করতে বাধ্য হব। এই বলে উনি আমার হাত ধরে আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করলেন। আমি তখন কাঁদতে কাঁদতে বরের নাম ধরে ডাকাডাকি শুরু করি। শ্বশুরমশাই তখন হেসে বললেন, তোমার বরকে ডেকে কোনো লাভ নেই, কারণ আমি তোমাদের খাবারে প্রত্যেক দিন ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম, যেটা খেয়ে তোমরা গভীর নিদ্রায় থাকো, আর আমি সেটার সুযোগে তোমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করেছি। কিন্তু আজকে তুমি খাবার খাওনি কেন? আমি তখন রেগে বিস্মিত হয়ে বললাম, আমার সন্দেহ হয়েছিল রাতের খাবার নিয়ে, তাই আজকের খাবারটা আমি ফেলে দিয়েছিলাম। আপনি আমার সঙ্গে অনেক বড় অপরাধ করেছেন, তাই এটার শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমি পুলিশে যাব আপনার নামে অভিযোগ জানাতে। আমার শ্বশুরমশাই তখন বললেন, তুমি এই বাড়ি থেকে বেরোবে তবেই না পুলিশের কাছে যাবে? আমি তোমাকে এই ঘরেই বন্দি করে রাখবো। এই বলে শ্বশুরমশাই আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করেন। তারপর আমার হাত পা বেঁধে দেন। আমি জোরে জোরে কাঁদতে থাকি, কিন্তু সেখানে আমার কান্না শোনার মতো, আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। সেদিন সারা রাত আমি বসে বসে কাটিয়ে দেই। পরের দিন সকালবেলা আমার বর যখন ঘুম থেকে ওঠে, তখন সে আমার নাম ধরে ডাকাডাকি শুরু করে। আমি তখন বরকে আওয়াজ দিয়ে বলি যে আমি শ্বশুরের ঘরে আছি। বর যখন কোনো রকমে লাঠি ধরে শ্বশুরমশাইয়ের ঘরে আসে, তখন আমি তাকে সব কিছু সত্যি কথা বলে দিই যে তার বাবা প্রত্যেক দিন রাতে কিভাবে আমাকে ধর্ষণ করেছে। আমার মুখ থেকে সব কিছু শোনার পর বর আমার জন্য কিছু পদক্ষেপ নেবে তার আগে শ্বশুরমশাই ঘরের ভেতরে ঢুকে আমার মতো তার ছেলেরও হাত পা বেঁধে দেয়। এমনকি আমরা যাতে চিৎকার করতে না পারি তার জন্য আমাদের মুখে রুমালও বেঁধে দিয়েছিল। আমার বরের মুখেও রুমাল বেঁধে দিয়েছিল। আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে এবার কিভাবে এখান থেকে বেরোবো। শ্বশুরমশাই আমাদের মোবাইলগুলো কেড়ে নিয়েছিলেন। একজন বাবা হয়ে কিভাবে এই অন্যায় কাজগুলো করতে পেরেছিলেন সেটা ভেবেই তো আমি খুব আশ্চর্য ছিলাম। উনি তার ছেলের বিয়ে দিয়েছিলেন নিজের শারীরিক চাহিদা নাকি মেটানোর জন্য। তাহলে কি আমার বরের মধ্যে কোনো রকম ত্রুটি ছিল যেটা আমি জানতাম না? ওই সময় আমি অনেক কিছুই ভাবনা চিন্তা করছিলাম। তখন বর কোনো রকমে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে আমার কাছে এসে আস্তে করে বলল, নদী, আমি তোমাকে কিছু বলতে চাই, যেটা আমার বিয়ের আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি বাবার ভয়ে কিছুই বলতে পারিনি। তাই আমি আগে থেকেই তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবে। আমি যদি তোমাকে সত্যি কথা বলেও দিতাম তাহলে বাবার কাছে আমাকে মার খেতে হতো। আসলে আমি জন্ম থেকেই অন্ধ, যেটা তোমার বাবা মাও তোমার থেকে লুকিয়েছে, এবং এত বড় সত্যি কথা লুকিয়ে আমার বাবা তোমার বিয়ে আমার সঙ্গে দিয়েছে। কিন্তু আমি এটা জানতাম না যে বাবা নিজের শরীরের খিদে মেটানোর জন্য আমার বিয়ে তোমার সঙ্গে দিয়েছিল। আমি বাধ্য ছিলাম, তাই আমি তোমাকে সত্যি কথা বলতে পারিনি। কিন্তু আজ আমি সত্যি কথা না বলে আর থাকতে পারলাম না। এতদিন আমি নাটক করেছিলাম বাবার কথা শুনে। বাবা প্রতিটা কথায় আমার গায়ে হাত তোলে। আমি অন্ধ, আমাকে পশুদের মতো করে বেঁধে রাখতো। একটা কোনো ভুল ত্রুটি হলেই আমাকে অনেক মারতো। সে আমাকে নিজের ছেলে বলে কখনো মনেই করেনি। বরের কথা শুনে আমার মাথা পুরো ঘুরে ওঠে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এত বড় একটা সত্যি কথা ওই শয়তানটা আমাদের থেকে লুকিয়েছিল। তার মানে আমার বিয়ে একটা অন্ধ লোকের সঙ্গে হয়েছিল। ওদিকে আমি ভাবতাম আমার সঙ্গে বিয়ে হওয়ার কারণেই হয়তো আমার বরের চোখে দৃষ্টি চলে গেছে। আমি হয়তো অপয়া। আমি তো এতদিন নিজেকে দোষী মনে করতাম। তারপর আমার কিছু বলার আগেই বর বলল, নদী, তোমাকে আমি একটা কাগজ আর কলম এনে দিচ্ছি।
তুমি ওই কাগজে এটা লেখো যে আমরা দুজনেই ঘরের মধ্যে বন্দি আছি, তাই যাতে পুলিশকে ডেকে নিয়ে আসা হয়। তারপর বরের কথা মতো একটা ছোট্ট ড্রয়ার থেকে কোনো রকমের ডায়েরি ও কলমটা বের করে অনেক কষ্টে লিখে ফেললাম এবং ওই লেখাটা জানালার বাইরে ছুঁড়ে ফেললাম এবং এইভাবে আরও বেশ কয়েকটা কাগজ লিখে জানালার বাইরে ছুঁড়ে ফেললাম। যদি কোনো লোক সেই কাগজটা হাতে নিয়ে দেখে তাহলে নিশ্চয়ই পুলিশকে ডেকে নিয়ে আসবে। এই আশাতে আমরা ছিলাম। তারপর আমরা তাড়াতাড়ি কলম ও ডায়েরিটা আবার সেই ড্রয়ারের ভিতরে ভরে রেখে দিই। ঠিক তখনই ওই শয়তানটা আমাদের ঘরের ভিতরে এসে হাজির হয় এবং যখন দেখে বরের মুখ খোলা আছে তখন সে আমার সামনেই বরের গায়ে হাত তোলে। ওই শয়তান যেভাবে আমার বরের গায়ে আঘাত করছিল তাতে আমি চমকে উঠেছিলাম। তারপর বরের সামনেই শ্বশুরমশাই আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে আর বলে, নদী, তোমাকে প্রথম দেখাতেই আমি ভেবেই নিয়েছিলাম যেভাবেই হোক তোমাকে আমি বাড়িতে নিয়ে আসবই। আমি তখন রেগে এক ঝটকায় আমার শরীর থেকে তার হাতটা সরিয়ে দিই। আমি ওই সময় কথা বলার জন্য ছটপট করছিলাম। তখন সে আমার মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। মুখ থেকে কাপড়টা সরানো মাত্রই আমি অনেক বেশি ক্রোধে তার চোখের দিকে তাকিয়ে বললাম, তুই একটা শয়তান, তোর শাস্তি নিশ্চিত। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে আসবে। শ্বশুরমশাই তখন আমার গাল দুটোকে টিপে ধরে বললেন, কে ডাকবে পুলিশ, তোর অন্ধ বর? বর তখন তার বাবাকে অনুরোধ জানিয়ে বলল, বাবা, নদীকে ছেড়ে দাও, ওকে বাড়ি যেতে দাও, ওকে এইভাবে বেঁধে রেখো না। তখন আমার শ্বশুরমশাই তার ছেলের চুলের মুঠি ধরে বললেন, তুই তুই নিজের মুখ বন্ধ রাখ। তারপর তিনি আবার আমার কাছে এসে বললেন, রাতে আসবো আমার খিদে মেটাতে, তখন আমি তোমাকে নিজের হাতে তৈরি করব। এই বলে ওই শয়তান হাসতে হাসতে রুম থেকে বাইরে বেরিয়ে চলে যায়। তারপর সন্ধ্যা হয়ে আসে। আমরা দুজনেই তো এই অপেক্ষায় ছিলাম যে কোনো একজন যদি ওই কাগজের লেখাটা দেখে তাহলে নিশ্চয়ই পুলিশকে ডেকে নিয়ে আসবে। এবং সেটাই হয়েছিল। একজন ভদ্রলোক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো কাগজ পড়ে থাকতে দেখে তার মধ্য থেকে একটা কাগজ খুলে দেখে। তারপর ওই ব্যক্তিটি পুলিশকে ডেকে নিয়ে আসে। তারপর পুলিশ আসা মাত্রই পুরো ঘরে তল্লাশি করে এবং আমাদের বাধা অবস্থায় পায়। তারপর আমিও বর শ্বশুরমশাইয়ের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেই। খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে সে আমাকে রোজ রাতে ধর্ষণ করার অপরাধে এখন সে জেলে বন্দি আছে। এখন আমি আমার বরের সঙ্গেই থাকি, এটা জানা সত্ত্বেও যে আমার বর অন্ধ। কারণ যতই হোক আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলাম। সে অন্ধ হলেও ভীষণ ভালো মনের মানুষ ছিল। সে আমাকে অনেক ভালোবাসে। তার ভালোবাসা পেয়ে আমি এখন অনেক সুখে আছি। আর ওই শয়তান জেলে নিজের শাস্তি ভোগ করছে। এই জন্যই বলে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, কারণ বিয়ে তো বারবার নয়, একবারই হয়।